ইরানে আগের বারের চেয়ে আরও বড় পরিসরে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশাল একটি যুদ্ধজাহাজে বহর এগিয়ে যাচ্ছে ইরানের দিকে। হামলা এড়াতে ইরানকে চুক্তির আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এবং এর আশেপাশে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান। নাহিদা রিন্থির প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও নতুন মাত্রায়। বিশাল একটি যুদ্ধ জাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে জানিয়ে ইরানে আগেরবারের চেয়েও বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরান যদি হামলা এড়াতে চায় তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হবে যেন কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তেহরান। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়ার সমাবেশে ট্রাম্প বলেন, ইরান দ্রুতই একটি চুক্তিতে রাজি হবে বলেও তার আশা। আরেকটি সুন্দর আর্মাডা এখন ইরানের দিকে যাচ্ছে। দেখা যাক কি হয়, তবে আমি আশা করি তেহরান খুব দ্রুতই আমাদের সাথে একটি চুক্তি করবে। এদিকে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়ে হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার মহড়া চালাচ্ছে ইরান। হরমুজ প্রণালী ও তার আশেপাশের এলাকার ভূপৃষ্ঠ থেকে 25,000 ফুট উচ্চতা পর্যন্ত বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। 25,000 ফুট উচ্চতার নিচে কোনো বিমান দেখা গেলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে, সেই সতর্কবার্তা দেওয়া হয়েছে নোটেমে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর হুমকিতে তেহরানের প্রতিরক্ষা অবস্থান বা কূটনীতি বদলাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি সমগ্র অঞ্চল অস্থিতিশীল করে তুলবে, বিশেষ করে মার্কিন উপস্থিতি। আমরা দৃঢ়ভাবে ওয়াশিংটনের সামরিক হুমকির বিরোধিতা করি। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মাঝে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরা হয়েছে। অন্যদিকে ইরান সরকারের পতন হলে নিজেদের সীমান্তে বাফার জোন তৈরির পরিকল্পনা করছে তুরস্ক। ইরানের ড্রোনের ঝাঁক মার্কিন নৌবহরের জন্য বিশ্বাসযোগ্য হুমকি তৈরি করেছে বলে সতর্ক করেছেন কানাডার এক সামরিক ড্রোন বিশেষজ্ঞ। নাহিদা রিন্থি, ৭১। পরিস্থিতি স্বাভাবিক থাকলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছে ইরানের জাতিসংঘ মিশন। তবে চাপে পড়লে নিজেকে রক্ষা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকি ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং উত্তেজনার মধ্যে তেহরানের পক্ষ থেকে এই বার্তা এলো। সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে আগ্রহী ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে তারা, যেখানে ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক টানাপোড়েন তুঙ্গে। এরই মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। সেই সাথে মার্কিন বাহিনী সামরিক মহড়াও শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, চলতি সপ্তাহেই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজার শাসনভার একটি ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। তবে একই সাথে আগামী কয়েকদিনের মধ্যেই রাফা সীমান্ত ক্রসিং পুরোপুরি খুলে দেওয়ার ওপর জোর দিয়েছে তারা। হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, গাজার সব খাতে শাসনভার টেকনোক্রেটিক কমিটির কাছে সম্পূর্ণভাবে হস্তান্তরের তদারকির জন্য প্রয়োজনীয় কমিটিগুলো গঠন করা হয়েছে, আর তাই তারা শাসনভার হস্তান্তর করতে প্রস্তুত। তবে তিনি বলেন, রাফা ক্রসিং উভয় দিকে খুলে দিতে হবে এবং ইসরায়েলি বাধা ছাড়া গাজায় প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এর আগে ট্রাম্পের প্রথম ধাপের চুক্তি মোতাবেক হামাস ইসরায়েলের শেষ জিম্মি রান গিভিলির মরদেহ হস্তান্তর করে। কাসেম বলেন, প্রথম ধাপে যা যা করার প্রয়োজন ছিল হামাস সবই করেছে এবং দ্বিতীয় ধাপের সব পথে প্রবেশ করতে প্রস্তুত। পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের দক্ষিণ দিকে অবস্থিত সিলওয়ান থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে ইহুদি বসতি স্থাপনের জোর তৎপরতা চালাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলের সুপ্রিম কোর্টের নির্দেশে এই এলাকার ৩২টি ফিলিস্তিনি পরিবারকে আগামী মার্চের মাঝামাঝি নাগাদ ঘরবাড়ি ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই এলাকায় প্রায় ৪০টি ভবন দখল করে বড় বড় ইসরায়েলি পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। তবে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দারা বলছেন তাদের ভিটেমাটি জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের কাজ করে আসা সংগঠন আতেরেত কোহানিমের হাতে তুলে দেওয়া প্রক্রিয়া চলছে। অন্যদিকে ইহুদি সংগঠনটির নির্বাহী পরিচালক ফিলিস্তিনের অবৈধ দখলদার হিসেবে অভিহিত করেছেন। তার দাবি ১৯২৯ সালের আগে এই জমির মালিক ছিল ইয়েমেনি ইহুদিরা। তবে ফিলিস্তিনিরা এই দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মারাত্মক নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে পুরো অঞ্চলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় এশিয়ার কয়েকটি দেশের বিমানবন্দরে উচ্চ সতর্কতা ও যাত্রীদের কঠোর স্ক্রিনিং ব্যবস্থা নেওয়া হয়েছে। শারমিন স্বপ্না রিপোর্ট। ভারতে ছড়িয়ে পড়া নিপাহ ভাইরাসে এশিয়ায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। মারাত্মক এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে থাইল্যান্ডের 3টি বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে যেসব ফ্লাইট আসছে সেগুলোর যাত্রীদের বাড়তি স্ক্রিনিং করা হচ্ছে। ভারতের সীমান্তবর্তী দেশ নেপালের কাঠমান্ডু বিমানবন্দরেও পশ্চিমবঙ্গ থেকে আসা ফ্লাইটের যাত্রীদের উপর নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া ভারতের সঙ্গে স্থলবন্দরগুলোতেও কড়াকড়ি আরোপ করেছে দেশটি। এর আগে চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে 5 জন স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সংস্পর্শে আসা অন্তত 110 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে যে 10টি রোগের ব্যাপারে উচ্চ সতর্কতা দিয়ে থাকে তার মধ্যে একটি নিপাহ ভাইরাস। এই ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এছাড়া আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারও অনেক বেশি। আর আশঙ্কার কথা হচ্ছে নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন বা ওষুধ নেই। শারমিন স্বপ্না, ৭১। ভেনেজুয়েলায় ক্ষমতার পালা বদলের পর ওয়াশিংটন কারাকাসের সম্পর্ক কোন পথে যাচ্ছে তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী ইরান, চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করবেন কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট অবস্থান নেননি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আর তাতেই মার্কিন গোয়েন্দা মহলে তৈরি হয়েছে গভীর শঙ্কা, ভেনেজুয়েলা আদৌ যুক্তরাষ্ট্রের কথা শুনবে তো? বিস্তারিত রিপোর্টে। ভেনেজুয়েলায় ক্ষমতার পালাবদলের পর ওয়াশিংটনের প্রত্যাশা ছিল দ্রুতই কৌশলগত পরিবর্তনের, কিন্তু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখনও যুক্তরাষ্ট্রের সেই প্রত্যাশার কোনো প্রকাশ্য প্রতিফলন দেখাননি। মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলা যেন ইরান, চীন ও রাশিয়ার মতো ঘনিষ্ঠ মিত্রদের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং দেশটি থেকে তাদের কূটনীতিক ও উপদেষ্টাদের বহিষ্কার করে। তবে রদ্রিগেজের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই 3 দেশের প্রতিনিধিদের উপস্থিতি সেই আশায় বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। চলতি মাসের 3 জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডেলসি রদ্রিগেজ। এরপর থেকে ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সক্রিয় হয়ে ওঠে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় 15 জানুয়ারি CIA পরিচালক জন র্যাটক্লিফ কারাকাস সফর করেন এবং রদ্রিগেজের সাথে বৈঠক করেন। বিশ্লেষকরা বলছেন পশ্চিমা গোলার্ধে নিজেদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র, যার গুরুত্বপূর্ণ অংশ ভেনেজুয়েলা। বিশেষ করে ওপেক সদস্য দেশটির বিশাল তেল ভান্ডার নিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রহ বরাবরের মতোই প্রবল। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন ভেনেজুয়েলার নেতৃত্বের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র এবং সহযোগিতা আদায়ের ব্যাপারেও তারা আশাবাদী। সব মিলিয়ে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের কৌশলগত বলয়ে ফিরবে নাকি পুরনো মিত্রদের সাথেই থাকবে সে সিদ্ধান্তই নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক পথ। চৈতি সরোয়ার, ৭১।
লাতিন আমেরিকার জ্বালানি তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ওয়াশিংটনের চাওয়া পূরণ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ওয়াশিংটনের শর্ত না মানলে ডেলসিকেও ভেনেজুয়েলা থেকে তুলে আনা হবে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিণতি ভোগ করতে হবে। স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটর বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সামনে মার্কো রুবিও এই হুঁশিয়ারি দেন। তার বক্তব্যের একটি খসড়া এএফপি প্রতিবেদনে এসেছে। সেখানে ডেলসি রদ্রিগেজের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন হুঁশিয়ারির কথা উল্লেখ রয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জের টেনে পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ভুল করবেন না, প্রেসিডেন্ট যেমনটি বলেছেন অন্য সব কৌশল ব্যর্থ হলে প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ৩ জানুয়ারি প্রাণঘাতী সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থার ভারপ্রাপ্ত প্রধান টড ল্যান্সকে তলব করেছে আদালত। তার বিরুদ্ধে আদালত অবমাননার যে অভিযোগ উঠেছে সেই অভিযোগে তাকে কেন দণ্ডিত করা হবে না তার ব্যাখ্যা চেয়েছে আদালত। আগামী শুক্রবার সশরীরে আদালতে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে দাখিল করা একটি নথিতে মিনেসোটা ফেডারেল আদালতের প্রধান বিচারক প্যাট্রিক শিলস এর নির্দেশনা দেন। সাম্প্রতিক সময়ে আইসিই আদালতের নির্দেশ অনুসরণ করছে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে আইসিই একজন বন্দীর বন্ড শুনানির নির্ধারিত সময়সীমা মেনে চলেনি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কড়াকড়ির মধ্যেও ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে স্পেন। দেশটির প্রায় ৫ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ইউরোপের অন্য দেশ যেমন ডেনমার্ক, জার্মানি ও অস্ট্রিয়ার কঠোর অভিবাসন নীতির বিপরীতে স্পেনের এই সিদ্ধান্তকে মানবিক ও বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই সিদ্ধান্তে যেসব বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই এবং যারা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে অন্তত ৫ মাস স্পেনে বসবাস করেছেন তারা এই নিয়মিতকরণের আওতায় আসতে পারবেন। দক্ষিণ সুদানে আবারও সহিংসতা বেড়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গুরুত্বপূর্ণ এলাকা হারানোর পর দেশটির সেনাবাহিনী বিরোধী বাহিনীর বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র লুল রুয়াই কোয়াং জানান, অপারেশন এন্ডিউরিং পিস নামের এই অভিযান শুরু হচ্ছে। এরই মধ্যে জংলাই অঙ্গরাজ্যের 3টি কাউন্টি থেকে অবিলম্বে বেসামরিক নাগরিকদের সরে যেতে নির্দেশ দিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্টের স্ত্রী কিম কন হিকে ঘুষ গ্রহণের দায়ে ২০ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। স্থানীয় সময় বুধবার সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক উ ইনসুং এই রায় দেন। এর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট দম্পতি একই সময়ে দণ্ডিত হলেন। বিতর্কিত ইউনিফিকেশন চার্চের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয় তার বিরুদ্ধে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল ৭১-এর সাথে।